হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টর স্কোপ। তোমাদের সাথে আমি অরিজিৎ চলে এসেছি আরও একটি রিভিশন ভিডিও নিয়ে, দ্য লিভিং ওয়ার্ল্ড, বায়োলজির একদম প্রথম চ্যাপ্টার। এর আগে আমাদের ব্লাডটা হওয়ার কথা ছিল স্কেডিউল অনুযায়ী, ব্লাডটা আমরা পরে করব। তো বেশি না দেরি করে শুরু করি আমরা। চ্যাপ্টার শুরুর আগে একজন বিজ্ঞানীর কথা বলা আছে, আর্নেস্ট মেয়ার। এই সম্পর্কে কিছু কথা জানতে হবে, অলরেডি এক্সামে কোশ্চেন এসছে। যেমন এনাকে বলা হয় ডারউইন অফ 20th সেঞ্চুরি। আমরা ডারউইন কতটা মহান বিজ্ঞানী, ডারউইনের নাম আমরা সবাই জানি। তো একে 20 শতকের ডারউইন। 20 শতক কেন? ইনি 100 বছর বেঁচেছিলেন 1904 থেকে 2004 পর্যন্ত। এই যে 100 বছর বেঁচেছিলেন, 100 জন গ্রেটেস্ট সায়েন্টিস্টদের মধ্যে একজন ইনি। এবং এই যে 100 এই দুটো ওয়ার্ডের নাম্বারের ভ্যালু বুঝতেই পারছো এখানে। আর এর কার্যকালটা 1900 থেকে 2000, মানে এই 2000 সালের মাঝখানে 20 শতক, সেটা সেই জন্য ডারউইন অফ 20th সেঞ্চুরি বলা হয়। তো ইনি বায়োলজির যে তিনটে বড় বড় প্রাইজ, ক্রাফোর্ড প্রাইজ, বার্জেন প্রাইজ আর ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি, এই তিনটে প্রাইজই কিন্তু পেয়েছেন। এই জন্য ট্রিপল ক্রাউন অফ বায়োলজি বলা হয় এনাকে। ঠিক আছে, মানে এর মাথায় তিনটে বায়োলজির মুকুট বসানো আছে। ঠিক আছে, বড় বড় তিনটে প্রাইজের মুকুট, ব্যাস এইটা। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইনি ওয়াইডলি অ্যাকসেপ্টেড বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস দিয়েছিলেন। বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিসটা কি একটুখানি জেনে নিই। বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস আর কিছু না, দুটো ইন্ডিভিজুয়াল যদি ইন্টারব্রিড করে ফার্টাইল অফস্প্রিং তৈরি করে, ধরো একটা হিউম্যান কাপল, একটা ফিমেল একটা মেল, ঠিক আছে, ইন্টারব্রিড করে একজন বাচ্চা তৈরি করলো, বাচ্চা প্রডিউস করলো। সেই বাচ্চাটা যদি ফার্দার ইন্টারব্রিড করতে পারে, ঠিক আছে, যদি সে বন্ধা না হয়, যদি সে ফার্টাইল হয়, তবে হবে এই তিনজন সেম স্পিসিস। উল্টো করে যদি বলি, ধরো মেল ডাঙ্কি ফিমেল হর্স থেকে কী তৈরি হয়? মিউল। আর আমরা জানি মিউল বন্ধা হয়, মিউল বাচ্চা তৈরি করতে পারে না। তাহলে এই যে এইটা একটা আলাদা প্রজাতি, স্পিসিস, মেল ডাঙ্কি ফিমেল হর্স, জ্যাক এন্ড মেয়ার রিলেশনশিপ বলি এটাকে। আর যে মিউল তৈরি হলো, সেই তিনটেই আলাদা আলাদা। তিনজনের মধ্যে আমরা হয়তো কোনোভাবে ইন্টারব্রিড করে বাচ্চা হচ্ছে, কিন্তু মানে এটা কিন্তু বায়োলজিক্যাল মানে স্পিসিসের কনসেপ্ট নয়, বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস নয়। ঠিক আছে, তাহলে যদি দুটো ইন্ডিভিজুয়াল ইন্টারব্রিড করে ফার্টাইল অফস্প্রিং তৈরি করে, তবে সেটাকে বলবো তারা বায়োলজিক্যাল স্পিসিস। ঠিক আছে, তো এই ধারণাটা দিয়েছিলেন আর্নেস্ট মেয়ার। এইগুলোর মনে রাখবো, এই পয়েন্টগুলো। আর কিছু দরকার নেই এখান থেকে মোটামুটি। এরপর আমরা মেন চ্যাপ্টারে ঢুকবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। চ্যাপ্টারের নামে আমি সবসময় যাই, লিভিং ওয়ার্ল্ড মানে জীব জগৎ। লিভিং মানে জীব, আর ওয়ার্ল্ড মানে জগৎ। তো এই যে জীব জগৎ আমরা যখন পড়বো, আমরা দেখতে পাবো এর ওয়াইড ভ্যারাইটি রয়েছে, ভেরি ডাইভার্স। মানে একদম সেই একটা ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে, ভাইরাস থেকে শুরু করে, একদম মানে অ্যাকচুয়ালি আমরা ভাইরাস, প্রায়ণ ভাইরাসকে জীবজগতের মধ্যবর্তী বস্তু বলা হয় যদিও। ঠিক আছে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম সেই হাতি, ঘোড়া, ডাইনোসরাস, মানুষ, সবাই তো জীব। দেখো এর ডাইভার্সিফিকেশন, দেখো কত কত বিচিত্রতা জীবের। ঠিক আছে, এবং আমরা মানে যেখানে ভাবতেও পারি না সেখানেও লাইফ পাওয়া যায়। উষ্ণপ্রস্রবণ, খুব ঠান্ডা, খুব গরম কোথাও, আবার খুব লবণাক্ত জায়গা, অ্যাসিডিটি যেখানে খুব বেশি, সেখানেও কিন্তু লাইফ পাওয়া যায়। এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটেট, হ্যাবিটেট মানে বাসস্থান। ঠিক আছে, আর এই যে এত জীব, তাদের মধ্যে একটা কনফ্লিকশন, একটা পারস্পরিক বিরোধিতা কাজ করে। কখনো কখনো কিছু কিছু টম অ্যান্ড জেরির মধ্যে সবসময় একটা লড়াই হয়। ঠিক আছে, ওরা কখনো একে অপরকে সহযোগিতা করবে না। আবার কোঅপারেশন, কিছু কিছু জিনিসের সহযোগিতাও দেখা যায়। ঠিক আছে, যেমন তুমি যে কোনো ইকোলজিকের মধ্যে তুমি যদি দেখো, অনেক মানে তুমি এটা যদি ইকোলজি চ্যাপ্টারে গিয়ে দেখো বুঝতে পারবে। ধরো ওই যে আমরা লাইকেন জানি, লাইকেন, তারপর মাইক্রোরাইজা, সব কি একটা কি মিউচুয়াল অ্যাসোসিয়েশান। ঠিক আছে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশান, যাই হোক। তো এইগুলো সব কি কোঅপারেট করছে, একে অপরের সঙ্গে কোঅপারেশন করে আছে। আবার কিছু কিছু প্রাণী একে অপরের সাথে কনফ্লিকশন, পরস্পর বিরোধী। ঠিক আছে, এইরকম একটা যে এরকমভাবে একটা আমাদের পরিবেশে জীবন এক্সিস্ট করে। ঠিক আছে, এরপর আমরা জীবন কাকে বলে সেটা আমরা বুঝবো। ঠিক আছে, আমরা জীবকে ডিরাইভ করব কিভাবে, এনসিইআরটি 5টা পয়েন্ট দিয়েছে। ঠিক আছে, যেটা বললে, যেমন ধরো আমরা বেড়ে উঠছি, বেড়ে ওঠা কি, জ্বর কি বাড়তে পারে? না, জ্বর বাড়তে পারে না, আমরা সাধারণভাবে জানি। কিন্তু এই যে বেড়ে ওঠাটা কি জীবের বৈশিষ্ট্য, সেইটা আমরা দেখব। মানে একটা বৈশিষ্ট্য দিয়ে জীবকে ডিফাইন করা যাচ্ছে কিনা সেটা দেখব। প্রথমে আমরা এটা জেনে নিই যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স আর ডিফাইনিং ফিচার্স। ঠিক আছে, ডিফাইনিং মানে একটা জীবকে যে বৈশিষ্ট্যটা দিয়ে ডিফাইন করা যায়। ঠিক
ঠিক আছে। আর ক্যারেক্টারিস্টিক ফিচার্স যা যা আমরা এই যে কথা বলছি, এই যে আমাদের দুটো কান, হাত, এইসব সব কিছু হচ্ছে কি না আমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, যা যা ফিচার্স আছে, ঠিক আছে, গ্রোথ, রিপ্রোডাকশন, যা যা আছে। আর ডিফাইনিং ফিচার্স, তাহলে সেটা শুধুমাত্র জীবদের থাকবে, যেটা দিয়ে জীবকে ডিফাইন করা যাবে সেটাকে বলছে ডিফাইনিং ফিচার্স, যেটা কোনো নন লিভিংয়ের থাকবে না। সেই ফিচার্সটার নাম বললে আমরা বুঝে নিতে হবে সেই ফিচার্সটা যদি কারোর মধ্যে থাকে যে সেইটা খুব সিম্পলি যে জীব, কোনো জীবেরই বৈশিষ্ট্য এরকম। ঠিক আছে, চলো আমরা একটু ডিটেলসে যাই। দেখো বেশি সময় নষ্ট করার মতো আমাদের কাছে টাইম নেই, একদম জিস্টে সারতে হবে। ঠিক আছে, যেমন এনসিইআরটি 5টা বলেছে: গ্রোথ, রিপ্রোডাকশান, সেলুলার অর্গানাইজেশন, মেটাবলিজম আর কনসিয়াসনেস। ঠিক আছে, এবার গ্রোথ তুমি একটু ভেবে দেখো, গ্রোথ প্রথমে আমাদের বুঝতে হবে গ্রোথ ডিফাইনিং ফিচার্স নাকি ক্যারেক্টারিস্টিক ফিচার্স। আচ্ছা, যদিও এই যে জায়গাটা দ্য লিভিং ওয়ার্ল্ডের এই পোর্শনটা আমাদের কিন্তু নেট থেকে সিলেবাসের মধ্যে আপাতত দেয়নি, কিন্তু এটা জানতে হবে, জানলে আমরা ভবিষ্যতে মানে চ্যাপ্টারটা আরও ভালো পড়তে পারবো এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে। সেজন্য আমি খুব শর্টকাট বলবো, একদম চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, গ্রোথ, গ্রোথ মানে কি? গ্রোথ দু ধরনের হয়। ধরো আমরা সেই ছোটো সেই জায়গোট থেকে এত দূর পর্যন্ত এত বড় হয়েছি, এটা একটা গ্রোথ। আবার আমাদের যে মানে ধরো আমরা ভিতরে সেল ডিভিশন হচ্ছে অনেক, সেল বাড়াটাও তো একটা গ্রোথ। ঠিক আছে, এই যে গ্রোথ দু ধরনের, ইনক্রিজিং ইন মাস, বডিতে মানে বড় হওয়া, মাসের বড় হওয়া, আর নাম্বার, সংখ্যায় বড় হওয়া, সবই তো গ্রোথ। ঠিক আছে, ব্যাকটেরিয়া একটা কালচার মিডিয়াম আছে, সংখ্যায় অনেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও তো গ্রোথ। ঠিক আছে, গ্রোথ ইনক্রিজিং ইন মাস আর ইনক্রিজিং ইন নাম্বার, দু ধরনের গ্রোথের ক্যারেক্টারিস্টিক্স থাকে, ক্যারেক্টার থাকে। ঠিক আছে, আর যে এককোষী যদি অর্গানিজম বলি, এককোষী অর্গানিজমে মানে এক কোষ, একটাই কোষ, তারা বাড়া মানে কি? আমরা তো সেল ডিভাইড করে করে এত বড় পর্যন্ত হয়েছে, তারা বাড়া মানে কি? সেল ডিভাইড করবে। ঠিক আছে, আর সেল ডিভাইড করলেই দেখো এই এককোষী প্রাণী সেল ডিভাইড করলে এটা রিপ্রোডাকশন, তারা দুটো আলাদা আলাদা অর্গানিজম তৈরি হয়ে যায়। তাহলে এনসিইআরটি বলছে যে এই দুটো মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্ট, মানে সেম, এই শব্দগুলোর মানে কিন্তু এনসিইআরটি মানে খুব কঠিন ভাষায় দেয়, একদম সেম ঘটনাকে বলা হয় গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, দুটো সেম ঘটনা। কার ক্ষেত্রে? না ইউনিসেলুলার, এককোষী অর্গানিজমের ক্ষেত্রে। আমরা জানি প্ল্যান্ট মোটামুটি সারা জীবন থ্রু আউট দেয়ার লাইফ গ্রো করে, আর অ্যানিম্যাল বা প্রাণীরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট এজ পর্যন্ত গ্রো করে, তারপরে আর পারে না। খুব সিম্পল। ঠিক আছে, আর আচ্ছা এবার বলো যে তাহলে আমি কি বললাম, এটা ডিফাইনিং ফিচার্স না ক্যারেক্টারিস্টিক ফিচার, সেটা আমাদের জানতে হবে। তাহলে এটা ডিফাইনিং ফিচার্স না ক্যারেক্টারিস্টিক ফিচার? ডিফাইনিং ফিচার্স মানে কি? সব লিভিংয়ের থাকবে, কোনো নন লিভিংয়ের থাকবে না। তাহলে কোনো নন লিভিংয়ের কি প্রথমে দেখবো যে সব লিভিংয়ের গ্রোথ হয়? হ্যাঁ, সব লিভিংয়েরই হয় অলমোস্ট। তাহলে কোনো নন লিভিংয়ের কি গ্রোথ হয়? কোনো নন লিভিংয়ের গ্রোথ যদি আমরা বলি, দেখো তো সঙ্গে সঙ্গে মাথায় আসবে, তোমাদের মাথায় না আসলে একটু বোঝার চেষ্টা করো। মাউন্টেন, এই যে পাহাড়, স্যান্ডমোন্স, ঠিক আছে, বালি টেলা, তারপরে বোল্ডার্স, ঠিক আছে, এই পাথরটা তো চাই ফাই যে পড়ে থাকে পাথরে, এইগুলো দেখবে তার উপরে সারফেস অ্যাকুমুলেশন হয়ে হয়ে, যেটাকে আমরা অ্যাক্রেশন বলি, গ্রো করে, ওপরে ওপরে মেটেরিয়াল পড়ে 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 তারা গ্রো করে। তো এটাও তো এক ধরনের গ্রোথ। তাহলে এরা তো জীব নয়, নন লিভিং অর্গানিজম, নন লিভিং থিংস। তাহলে নন লিভিং থিংসও কিন্তু গ্রো করছে। তাহলে গ্রোথ যদি শব্দটা বলি, তাহলে শুধু এটা কিন্তু গ্রোথ মানে অ্যানিম্যাল মানে লিভিংকে ডিফাইন করছে না, এটা নন লিভিংও গ্রো করছে। তাহলে এটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ডিফাইনিং ফিচার্স বলতে পারবো না। এরপর রিপ্রোডাকশন, তো রিপ্রোডাকশন এই যেমন আমরা বললাম যে মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্ট, রিপ্রোডাকশন আর গ্রোথ। ঠিক আছে, এটা তো জানলামই। আচ্ছা, এবার আমরা ভেবে দেখি রিপ্রোডাকশন কি কোনো মানে নন লিভিংয়ের হতে পারে? নেভার, ইম্পসিবল। কী করে প্রজনন করবে নন লিভিং? আর সব লিভিংয়ের কি রিপ্রোডাকশন হয়? সেটা করতে গিয়ে একটু ভাবনা চিন্তা করে দেখলাম, আচ্ছা আমাদের মানুষ তো অনেক আছে যারা রিপ্রোডিউস করতে পারে না, যেমন খচ্চর শুদ্ধ রিপ্রোডিউস করতে পারে না। আবার যেমন ধরো স্টেরাইল ওয়াকার বিজ, ঠিক আছে, যারা কি না শ্রমিক মৌমাছি, তারা কিন্তু কোনো দিন রিপ্রোডিউস করে না, তো করতে পারে না ইনফ্যাক্ট। তাহলে তারা কি জড়ো? যদি আমরা বলি যে রিপ্রোডাকশান ডিফাইনিং ফিচার্স, কেউ রিপ্রোডাকশান করলেই তাকে আমরা জীব বলবো, কেউ গ্রোথ করলেই তাকে আমরা জীব বলবো, তাহলে গ্রোথ যারা করছে মানে তাহলে মাউন্টেনকেও বলতে হবে জীব। তাহলে কেউ রিপ্রোডাকশান করলেই তাকে জীব বলবো, এটা হবে না, কারণ এরা রিপ্রোডাকশান করতে পারে না, তার মানে এদেরকে আমি জ্বর বলতে পারবো না। তাহলে এটাও হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ডিফাইনিং ফিচার্স নয়। বোঝা যাচ্ছে? এছাড়া কিছু কিছু অর্গানিজমের রিপ্রোডাকশান করার প্রসেসটা আমরা একটু জেনে নেব। ফাঙ্গি অনেক অ্যাসেক্সুয়াল স্পোর, মিলিয়নস অফ অ্যাসেক্সুয়াল স্পোর প্রডিউস করে, ঠিক আছে, রেনু প্রডিউস করে। প্ল্যানেরিয়া, প্ল্যাটোয়াম, ট্রু রিজেনারেশন, ঠিক আছে, পুনরুৎপাদন করে। ফাঙ্গি, ফিলামেন্টাস অ্যালগি, প্রোটোনিমাস মোসেস, ফ্র্যাগমেন্টেশন, প্রথমে খণ্ড খণ্ড হয়ে যায়, খণ্ডীভবন, একটা খণ্ড থেকে পুরো অর্গানিজম তৈরি হয়ে যায়। অ্যামিবা, ব্যাকটেরিয়া, এরা ফিশন মানে বিভাজন করে, ঠিক আছে, বিভাজন পদ্ধতিতে, ফিশন পদ্ধতিতে সব কিছু নিজেদেরকে
নিজেদের রিপ্রোডাকশন করে। তো আমরা বেশি সময় নষ্ট করবো না, এরপরে যাবো কি মেটাবলিজম। তাহলে এই দুটোই ক্যারেক্টারিস্টিক ফিচার। মেটাবলিজম মানে কি না, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম মানে সাম টোটাল অফ রিয়েকশন আকারিং ইন আওয়ার বডি বা ইন অ্যান অর্গানিজম, ঠিক আছে। মানে যত একটা বডিতে যত রিয়েকশান হয় সব হচ্ছে মেটাবলিজম। রিয়েকশান কত কী হতে পারে, কোনো রিয়েকশান কোনো কিছু তৈরি করতে পারবে, আবার রিয়েকশান হয় ব্রেকডাউন, কোনো কিছুকে ভাঙা। যেমন ধরো ফটোসিনথেসিস, ঠিক আছে। ফটোসিনথেসিস কি, তৈরি হচ্ছে গ্লুকোজ, এটাকে বলবো অ্যানাবলিজম, তৈরি হওয়া। আর ক্যাটাবলিজম কাটা, ওই গ্লুকোজটা আমরা যখন খাচ্ছি আমাদের শরীরে রেসপিরেশন হচ্ছে, রেসপিরেশন তাহলে ক্যাটাবলিজম কাটা। এই দুটোকে মিলে বলছি মেটাবলিজম। গট ইট? তাহলে আর আমরা কি ভেবে দেখি, তাহলে আমাদের সমস্ত লোক মানে মানুষ জীবদের শরীরে কিন্তু রিয়েকশান হয়, কিন্তু নন লিভিংয়ের শরীরে রিয়েকশান হয় কি ভেবে দেখি, না, কোনো নন লিভিংয়ের রিয়েকশান হয় না। বাট ইনভিট্রো রিয়েকশান মানে কোনো কালচার মিডিয়ামে কোনো টেস্ট টিউবের মধ্যে আমি যদি সমস্ত কিছু তাদের রিয়াকশান মানে রিয়েক্টেন্ট রিয়েজেন্ট সব দিয়ে দিই, কিন্তু রিয়েকশানটা হবে, তাহলে রিয়েকশানটা হচ্ছে মানে সেটা লিভিং রিয়েকশান, বাট দিস ইজ নট এন লিভিং অর্গানিজম, ঠিক আছে। তাহলে মেটাবলিজম যদি বলি সেটা দিয়ে কিন্তু আমরা লিভিংকে ডিফাইন করতে পারছি, ঠিক আছে। এরপর সেলুলার অর্গানাইজেশন, তাহলে ঠিক আছে। আমরা জানি যে আমাদের বডি কী হয়, অনেক সেল দিয়ে আমাদের গঠনগত কার্যগত একক সেল, কোষ। তাহলে অনেকগুলো সেল একসাথে মিলে কাজ করলে তাকে বলবো টিস্যু, অনেকগুলো টিস্যু একসাথে মিলে কাজ করলে তাকে বলি অর্গান, আর অনেকগুলো অর্গান একসাথে কোঅর্ডিনেটলি কাজ করলে অর্গানিজম বলি, অর্গান সিস্টেম বা অর্গানিজম, ঠিক আছে। তো এই যে একটা সেল মানে অনেক সেল মিলে আমাদের এই গঠনটা তৈরি করছে, এটাকে বলছি সেলুলার অর্গানাইজেশন। এটা কিন্তু শুধু জীবদেরই থাকে, জড়দের থাকে না, ঠিক আছে, কোনো জড়দের সেল এরকম থাকে না। তাহলে এটাও কী গেল ডিফাইনিং ফিচার্স। এবং এরপর মোস্ট কমপ্লিকেটেড অ্যান্ড টেকনিক্যালি মোস্ট অবভিয়াস অ্যান্ড টেকনিক্যালি কমপ্লিকেটেড ফিচার্স যেটা, ঠিক আছে, মানে মোস্ট অবভিয়াস অ্যান্ড টেকনিক্যালি কমপ্লিকেটেড ফিচার্স, ঠিক আছে, সেটা হচ্ছে কি কনসিয়াসনেস, কি চেতনা। এটা মানে এই যে এতগুলোর মধ্যে আমরা অনেক ধোঁয়াশা থাকতে পারি, কিন্তু চেতনা, চেতনা কখনো, ঠিক আছে, ওই যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। আসলেই মানুষের চেতনা মানে সমস্ত জীবের চেতনা আছে, কিন্তু মানুষের একমাত্র ব্যক্তি মানে একমাত্র স্পিসিস যাদের সেলফ কনসিয়াসনেস আছে। তাহলে চেতনা যদি বলি অন্য কোনো জড়ের থাকবে না, সমস্ত লিভিংয়ের থাকবে, সমস্ত লিভিংয়ের, কুকুর ভেড়া সব কিছু। যেমন ধরো একটা গাছ, ঠিক আছে, এই যেমন রজনীগন্ধা ফুল, ধরো কোন সময় হয়, একটা বোধহয় শীতের সময় হয়তো, যাই হোক, তো শীতের সময় রজনীগন্ধা ফুল হচ্ছে, তো বিভিন্ন যে সিজনাল ব্রিডার্সগুলো যারা বিভিন্ন সিজনে, ধরো কুকুর একটা নির্দিষ্ট সময় তারা ব্রিড করে, তো এরা কি করে, এরা পরিবেশের যে এনভায়রনমেন্টকে সেন্স করে তারপর করছে। তাহলে এই কনসিয়াসনেস হচ্ছে সেন্স আর রেসপন্ড, ঠিক আছে। প্রথমে আমরা স্টিমুলাইকে সেন্স করতে, মশা বসছে সেন্স করবো প্রথমে, তারপর সেটা মারবো, রেসপন্ড করবো, ঠিক আছে। তো এই ফিচার্সটা কোনো নন লিভিংয়ে থাকে না, ঠিক আছে। আর মানুষের যেটা আছে, ওই যে বললাম তোমাদের চৈতন্য হোক, সেলফ কনসিয়াসনেস, সচেতনা, মানে নিজের সম্পর্কে ভাবার ক্ষমতা, সচেতনা, আত্মসচেতনতা বা সেলফ কনসিয়াসনেস, এটা শুধুমাত্র মানুষের থাকে, ঠিক আছে। আর সাথে সাথে কিছু কিছু অক্টোপাসের কোনো প্রজাতির মধ্যে বলা হয়, কিন্তু মানুষটাই আমরা মনে রাখবো। তাহলে সেলফ কনসিয়াসনেস শুধু মানুষের থাকে, অন্য জীবদের থাকে না। তাহলে এইটা হচ্ছে নট এ ডিফাইনিং ফিচার সেলফ কনসিয়াসনেস, বাট কনসিয়াসনেস এ ডিফাইনিং ফিচার্স। সমস্ত জীবদের থাকবে, কোনো জড়ের থাকবে না। এখানে সমস্ত জীবেদের থাকে না সেলফ কনসিয়াসনেস, তাহলে এটা ডিফাইনিং ফিচার্স নয়। এবার ধরো একটা কোমাতে পেশেন্ট রয়েছে, ধরো মশা বসলে সে কিন্তু মারতে পারছে না, তাহলে সে কি জীবিত না জড়, তাকে কি বলবো? সে কি তার কনসিয়াসনেস আছে না নেই, তাকে কি বলবো? এবারে ওই যে ধরো আমরা কোমাতে আছে মানে কি, তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে, অক্সিজেন দিচ্ছি, ফ্লুইড দিচ্ছি, ওষুধ দিচ্ছি, ঠিক আছে, মেডিসিন দেওয়া হচ্ছে, সেইগুলো তারা রেসপন্ড করছে বলে তো তারা জীবিত আছে, তাদের শরীর সেটা নিচ্ছে বলে তো জীবিত আছে, তার তো হার্ট লাংস চলছে বলে জীবিত আছে। তাহলে সে কিন্তু জীবিত, সে কিন্তু ব্রেন ডেড কোমা পেশেন্ট কিন্তু মৃত নয়, ঠিক আছে। তার কারণটা কি, সে রেসপন্ড করছে, টেডিসিনকে রেসপন্ড করছে, ঠিক আছে। এই যে ধরো আমি একটু আগে বলছিলাম যে আমরা যত কমপ্লেক্স হয় তত বেশি কি ইমার্জ হতে থাকে। ধরো প্রথমে ইউনিসেলুলার অর্গানিজম, একটা সেলের মধ্যে সব কিছু করতো, এবারে অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি করলো, অনেকগুলো টিস্যু মিলে, আমরা যদি মাল্টিসেলুলার অর্গানিজমের কথা বলি, আবার অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি করলো। দেখো এই টিস্যুতে সেলে যা ফিচার্স ছিল, ক্যারেক্টার ছিল, টিস্যুর ফিচার্স কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। আবার একটা টিস্যুতে যা ফিচার্স বা ক্যারেক্টার ছিল, একটা অর্গানে কিন্তু একদম ওয়েল ডেভেলপ, একটা অনেক উন্নত হয়ে গেছে। তাহলে এই যে ইমার্জ করছে, ঠিক আছে, এইটাই বলছে অল লিভিং ফেনোমেনা ডিউ টু আন্ডারলাইং ইন্টারেকশন দ্যাট রেজাল্ট ইন ইমার্জেন্স। বোঝা যাচ্ছে? তো এই যে এই প্রপার্টিটাকে ইমার্জেন্স প্রপার্টি বলছে। তাহলে আমি এখান থেকে ব্যাস সিম্পল আমাদের জানার দরকার হচ্ছে যে এতগুলো বললাম, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে অতটা ডিটেলসে নেই, তবু আমরা জেনে নেব এই গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন, কনসিয়াসনেস।
সেলফ কনসিয়াসনেস আমরা ইনক্লুড করে দিই, ঠিক আছে। তাহলে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন ক্যারেক্টারিস্টিক ফিচার্স, সাথে সেলফ কনসিয়াসনেস ক্যারেক্টারিস্টিক ফিচার্স, বাকি তিনটা হচ্ছে ডিফাইনিং ফিচার। এই তিনটে বললেই, মেটাবলিজম বললেই জীবেদের আছে, কোনো মানে এটা জীবকে ডিফাইন করতে পারছে, সেলুলার অর্গানিজম জীবকে ডিফাইন করতে পারছে, কনসিয়াসনেস জীবকে ডিফাইন করতে পারছে। বাট গ্রোথ যদি বলি সে কিন্তু জ্বরেরও হয়, রিপ্রোডাকশন যদি বলি অনেক জীবের হয় না, সেলফ কনসিয়াসনেস অনেক জীবের নেই। তাহলে এইগুলো, এই তিনটে কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স অনলি, এরা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিফাইনিং ফিচার্স, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা লিভিং অর্গানিজম সম্পর্কে এনসিআরটি তাহলে কী বলছে, এত কিছু জানার পর তাহলে লিভিং কাকে বলবো, ঠিক আছে। আমরা সেলফ রিপ্লিকেটিং, আমরা নিজেদেরকে রেপ্লিকেট করতে পারি, যে কোনো জীব নিজেদেরকে রেপ্লিকেট করতে পারে বলেই তো সে বেঁচে থাকে। রিপ্রোডাকশান, পুনরায় উৎপাদন করতে পারে, রেপ্লিকেট করতে পারে, ঠিক আছে। ইভলভিং, আমরা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারি, ঠিক আছে, আমরা ইভলভ করতে পারি নিজেদেরকে, ঠিক আছে। এই যে আমরা যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করি, সেখানে ক্রসিং ওভার হয় জানি, এই তো ইভলিউশনের একটা মানে ওখান থেকে শুরু হয় ইভলিউশন প্রসেস একটা, আমরা বলতে পারি দিনের পর দিন আমাদের ক্যারেক্টার যে চেঞ্জ হচ্ছে সেটা যৌন জনন করার ফলে কিন্তু চেঞ্জটা হচ্ছে। সেলফ রেগুলেটিং, আমরা নিজেদেরকে রেগুলেট করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ধরো আমরা যখন ছোট ছিলাম, ভ্রূণ অবস্থায় ছিলাম, ভ্রূণ অবস্থায় তো মানে শুধু সেলের একটা গুচ্ছ ছিল, এই সেলের গুচ্ছটা সে কোথা থেকে হাত বেরোবে আমাদের, কোথা থেকে পা বেরোবে, দেখো একদম পুঙ্খানুপুঙ্খভাবে হাত পা চোখ মুখ আমাদের দিয়েছে। একটু আধটু এদিক ওদিক কারোর হয় সেগুলো মানে ইন জেনারেল কেস, সেটা মানে ছেড়ে দাও, সেটা মানে অ্যাবস্ট্রাক্ট কেস সেটা, ঠিক আছে। সো সেইটাকে বলছে সেলফ রেগুলেটিং। ইন্টারেক্টিভ সিস্টেম, দেখো আমাদের এই প্রত্যেকটা অর্গান, ধরো আমরা শ্বাস নিচ্ছি, সেটা হচ্ছে ফুসফুস, ফুসফুস থেকে হিটফিল্ড, এই যে দেখো ইন্টারেকশান, একটা ইন্টারেক্টিভ সিস্টেম, গোটা শরীর ইন্টারেকশান করছে, বা শরীরের সাথে পরিবেশের প্রত্যেকটা সময় আমরা ইন্টারেকশান করছি, বাইরে থেকে খাবার খাচ্ছি, শ্বাস নিচ্ছি, ইন্টারেক্টিভ সিস্টেম। ক্যাপাবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলাই, ওই যে বললাম কনসিয়াসনেস, দেখো আমাদের বাইরে থেকে কোনো স্টিমুলাস আসলে তাকে আমরা রেসপন্ড যাতে করতে পারি, আমরা ক্যাপাবিলিটিস থাকে রেসপন্ড করার। আমার আগুনে যদি হাত জ্বলে যায়, আমরা হাতটা সরিয়ে নিতে পারি, ঠিক আছে, রেসপন্ড করি তার এগেনস্টে, ঠিক আছে। তাহলে জ্বরের এইগুলো হচ্ছে লিভিং অর্গানিজমের ফিচার্স, বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং আর আমাদের যে যত লিভিং অর্গানিজম আছে, সেই একদম ব্যাকটেরিয়া থেকে শুরু করে আজকের যত উন্নত মানুষ থেকে শুরু করে ওরাংওটাং, শিম্পাঞ্জি, গরিলা, এপ, সবাই, বাঁদর ফাঁদর সবাই আছে কি, সবার মধ্যে একটা বেসিক সিমিলারিটিস আছে। সাপোজ আমাদের এই ব্যাকটেরিয়ার সাথে মানুষের সিমিলারিটি অনেকটা কম থাকবে, আবার যেমন এপের সাথে যদি মানুষের সিমিলারিটি করিস, দেখবে প্রায় 96-7% ডিএনএ, আমরা যদি ডিএনএ ওই যে ডিএনএ শৃঙ্খল করি, এটিজিসি, এই যে আমাদের ডিএনএর যে সিকোয়েন্স থাকে, প্রায় 95-96% কমন থাকবে মানুষের সাথে ওই এফটেপের। মানে কতটা মজার ব্যাপার ভাবো। তাহলে এই যে বেসিক সিমিলারিটি শেয়ার করে প্রত্যেকটা অর্গানিজম নিজেদের মধ্যে। এরপর আমরা ডাইভার্সিটিতে ঢুকছি, ঠিক আছে। ডাইভার্সিটি মানে কি, দেখো আমরা প্রথমেই বলেছি ভেরি ডাইভার্স, লাইফ ইজ ভেরি ডাইভার্স। মানে যত আমরা দূরে যাবো, ধরো আমাদের একটা পেরিফেরি আছে, ধরো আমরা যে গ্রাউন্ডে খেলছে সেখানে কিছু অর্গানিজম আছে, সেখানে দেখবে ফড়িং আছে, পিঁপড়ে আছে, কত রকমের আছে। এবার ওইখানে আবার বেশি করে মানে আর একটু 2-4 দিন ধরে ভালো করে অবজার্ভ করলে, বা সেইখানে একটু ভালো করে অবজার্ভ করলে, সেদিন একদিন গিয়ে দেখবে তোমরা আরও নতুন নতুন অর্গানিজম পাবে। মানে যে এরিয়ায় আছো সেই এরিয়াও নতুন নতুন অর্গানিজম পেতে পারো। আবার যদি ওই এরিয়া ছেড়ে আরও পাশাপাশি এরিয়ায় দেখো, খেলার মাঠ ছেড়ে দিয়ে খেলার মাঠের পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো, সেগুলো যদি দেখো, সেখানেও নতুন নতুন অর্গানিজম তুমি পেতে পারো, ঠিক আছে। তাহলে রেগুলার নতুন নতুন অর্গানিজম আবিষ্কার হতে পারে। এখন পর্যন্ত স্টিল ডিসকভার্ড 17 থেকে 18 লাখ স্পিসিস, 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস কিন্তু ডিসকভার্ড, ঠিক আছে। আর মোটামুটি এবার এই যে এত স্পিসিস রয়েছে, তাদেরকে আমরা মনে রাখবো কী করে, অ্যাজ এ বায়োলজিস্ট, অ্যাজ এ সায়েন্টিস্ট, ঠিক আছে। আমরা বিজ্ঞানের ছাত্র, আমরা নিজেদেরকে বিজ্ঞানী মনে করতে পারি, যদিও আমরা প্রথাগত বিজ্ঞানী নয়, কিন্তু কোনো কিছু কেউ রিসার্চ করলে কোনো কিছু নিয়ে সেটাকে আমরা বলতে পারি বিজ্ঞানী, বা আবিষ্কার করলে বিজ্ঞানী বলতে পারি। আমরা নতুন একটা অর্গানিজম আবিষ্কার করলাম, তো আমরা নিজেদেরকে বিজ্ঞানী বলতেই পারি, ঠিক আছে। হয়তো প্রথাগতভাবে বলতে পারবো না, যাই হোক। তাহলে আমাদের এই যে এত অর্গানিজম, প্রায় এত স্পিসিস, বা তোমার 17 থেকে 18 লাখ স্পিসিস, ঠিক আছে। তাহলে এত স্পিসিসকে আমরা একসাথে মনে রাখবো কী করে, অ্যাকচুয়ালি বায়োলজিস্ট তাদের নামকরণ করতে হবে। এই 17 থেকে 18 লাখের মধ্যে প্রায় 12 লাখ মতো অ্যানিম্যাল স্পিসিস, আর প্ল্যান্ট স্পিসিস প্রায় 6-7 লাখ, 5-6 লাখ, ঠিক আছে। প্রায় 5-6 লাখ প্ল্যান্ট আর 12 লাখ মতো প্রায় অ্যানিম্যাল। তাহলে এত স্পিসিস, দেখো মানুষ একটা স্পিসিস, মানুষের সংখ্যা আমরা কত জানি, প্রায় 8 বিলিয়ন প্লাস, মানে 800 কোটির বেশি। তো এরকম মানে 12 লক্ষ স্পিসিস আছে, ঠিক আছে। মানুষ একটা স্পিসিস তার মধ্যে, মানে মডার্ন ম্যান, ঠিক আছে। তো যাই হোক, এবার আমাদেরকে এই এত স্পিসিসের আগে নামকরণ করতে হবে, তাকে ক্যাটাগরাইজ করতে হবে, তবে আমরা তাদেরকে মনে রাখতে পারবো,
ঠিক আছে। এই নামকরণের যে রুল বুকটা রয়েছে বোটানিক্যাল ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা গাছপালা নামকরণের জন্য, আর ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার এটা হচ্ছে প্রাণীদের নামকরণের জন্য রুল বুক। মনে রাখো এগুলো কিন্তু রুল বুক, ঠিক আছে। আর এরপরে আমাদের নামকরণটা তাহলে করতে হবে। দ্বিপদ নামকরণ কে দিয়েছিল কম বেশি আমরা সবাই জানি, ক্যারোলাস লিনিয়াস। মজার ব্যাপার, ওনার অ্যাকচুয়ালি নাম ছিল কার্ল ফন লিনে। মানে এতই দ্বিপদ নামকরণের মানে এত ফ্যান্টাসাইজ মানে নিজেকে করেছিল এই দ্বিপদ নামকরণকে নিয়ে, ঠিক আছে, যে সে নিজের নামটা পর্যন্ত চেঞ্জ করে নিয়ে ক্যারোলাস লিনিয়াস করে দিয়েছে কার্ল ফন লিনে থেকে। তো যাই হোক, আমাদের জানি বাইনোমিয়াল দ্বিপদ দুটো তার ইয়ে থাকে, একটা হচ্ছে জেনেরিক নেম আর একটা স্পেসিফিক এপিথেট, দুটো কম্পোনেন্ট, ঠিক আছে। জেনেরিক নেমের আমরা জানি কম বেশি যে ফার্স্ট লেটারটা বড় থাকে, ঠিক আছে, বাকি সব ছোট থাকে, আর স্পেসিফিক এপিথেটের সবটাই ছোট থাকে। যদি আমরা হাতে করে লিখি হ্যান্ড রিটেন হয় তখন তলায় দাগ দিতে হয়, আদারওয়াইজ ইটালিসাইজ করে লিখতে হয়, এরকম বাঁকা বাঁকা হরফে লিখতে হয়, ঠিক আছে। আর এগুলো ল্যাটিন ভাষায় লেখা হয়। ল্যাটিন ভাষা কেন, অন্য কোনো ভাষা নয় কেন, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমাদের ভাষা কিন্তু মানে চেঞ্জেবল, আমাদের ভাষায় বিকৃত হচ্ছে, অনেক নতুন নতুন শব্দের আবিষ্কার হচ্ছে, আমাদের ভাষাতে ইনক্লুড হচ্ছে। কিন্তু এই যে ল্যাটিন শব্দটা, ল্যাটিন ভাষা কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজ, এরা এদের চেঞ্জেস হয় না কোনো, একদম মানে সেটাই রয়ে যাচ্ছে, ঠিক আছে। একে বাঁচানোর জন্য হোক বা আর এই ভাষার চেঞ্জেস নেই বলে কিন্তু আমরা এই ভাষাতে এই নামকরণগুলো করি, ঠিক আছে। আর শেষে কি, নামকরণের পরে আমরা একটা অ্যাব্রিভিয়েটেড নেম অফ অথর, মানে সংক্ষিপ্ত অথরের সংক্ষিপ্ত নেম। যেমন ধরো আমি কোনো একটা আবিষ্কার করেছি নাম, ঠিক আছে, ধরো ম্যাঙ্গিফেরা, ধরো অস্ট্রেলিয়া থেকে কিছু একটা আবিষ্কার হয়েছে, ম্যাঙ্গিফেরা অস্ট্রেলিয়া অরি, মানে অরিজিৎ ম্যাঙ্গিফেরা অস্ট্রেলিয়া অরি, ঠিক আছে, এরকম টাইপের। মানে শেষে দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, মোটামুটি এরকম অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এবার আমরা সবাই জানি, আমরা এগোই, ফালতু সময় নষ্ট করছি না, আমাদের সময় খুব দামি এখন, যত তাড়াতাড়ি সম্ভব আমি চ্যাপ্টারকে রিভাইজ করতে পারি সেটাই চেষ্টা করছি, ঠিক আছে। আমরা অলরেডি বলেছি যে 17 থেকে 18 লাখ স্পিসিস আছে। তো এই স্পিসিসগুলোকে আমাদেরকে ক্লাসিফাই করতে হবে, আমরা নামকরণ করলাম, নামকরণের পরে ক্লাসিফাই করতে হবে। ক্লাসিফাই না করলে কিন্তু মানে শ্রেণীবিন্যাস না করলে আমরা কিন্তু মনে রাখতে পারবো না। যেমন পিরিয়ডিক টেবিল আমরা কেন করি, ঠিক আছে, এই পিরিয়ড আর গ্রুপে কেন ভাঙি না, মনে রাখার জন্য, সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। যেমন ধরো আমাদের যে বইয়ের তাক থাকে, একটা বায়োলজির তাক, একটা ফিজিক্সের তাক, একটা কেমিস্ট্রির তাক, একটা ম্যাথের তাক, এই যে তাক আলাদা আলাদা রাখছি কেন, আমি সহজে যাতে পেতে পারি, সেই জন্য আমাদেরকে ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে। এই ক্লাসিফাই করার জন্য কিন্তু আমাদের যে আমরা ডিফারেন্ট ট্যাক্সাতে ভাগ করে নিই, ঠিক আছে। এই যে ধরো এই অর্গানিজমগুলোকে ডিফারেন্ট ট্যাক্সা কীরকম ট্যাক্সোনমি মানে থ্রু দিয়ে আমরা কিন্তু এগুলোকে এই শ্রেণীবিন্যাসগুলো করি। কিভাবে করি না, আমাদের 7টা কনভেনিয়েন্ট ক্যাটাগরি বা র্যাঙ্ক বা গ্রুপ, 7টা, প্রত্যেকটা একটা করে র্যাঙ্ক, প্রত্যেকটা একটা করে গ্রুপ। যেমন ওই কিংডম, ফাইলাম, তোমরা সবাই জানো, ঠিক আছে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই যে 7টা, ঠিক আছে, এই ক্যাটাগরি, এগুলো সব প্রত্যেকটা একটা করে র্যাঙ্ক বা একটা করে গ্রুপ, একটা করে ইউনিট, একটা করে ট্যাক্সা, একটা করে ক্যাটাগরিজ, সব একই, মানে এগুলো সব একই কথা, ঠিক আছে, ট্যাক্সোনমির মধ্যে, ঠিক আছে। এই র্যাঙ্ক বলো, ট্যাক্সা বলো, সব ডিফারেন্ট লেভেলের একটা করে কি ক্যাটাগরিকে ডিফাইন করছে। এবার আমরা এখন যে মডার্ন ট্যাক্সোনমি, ধরো কনভেনশনাল যে ট্যাক্সোনমি ছিল, যে প্রথাগত যে ট্যাক্সোনমি ছিল, আমরা সেটা কী করতাম, আমরা এরকম CICN এইভাবে মনে রাখতাম, ক্যারেক্টারাইজেশন, তারপরে আইডেন্টিফিকেশান, ক্লাসিফিকেশান, নোমেনক্লেচার, ঠিক আছে। তো আমরা প্রথমে ধরো একটা নতুন কোনো স্পিসিসকে দেখেছি, তাকে আমরা ক্যারেক্টারাইজ করলাম, তার কি বৈশিষ্ট্য আগে দেখলাম, তার দুটো কান আছে, একটা নাক আছে, দুটো চোখ আছে, এইসব দেখলাম, ক্যারেক্টারাইজেশন করলাম। তারপরে আইডেন্টিফাই করলাম, আচ্ছা এইটা কি আমাদের আগে কোনো নামকরণের মানে হয়েছে, এটা কি আমরা চিনি এই স্পিসিসটাকে, নাকি এটা একদম নতুন নতুন মনে হচ্ছে, এটা একটা আইডেন্টিফাই করলাম। তারপর তাকে ক্লাসিফাই করবো, কোন জায়গায় পড়ছে, কোন ট্যাক্সাতে পড়ছে, সেগুলো ক্লাসিফাই করলাম ঠিকঠাক করে। তারপরে শেষে নোমেনক্লেচার করবো, ঠিক আছে। তার শেষে আমরা কি করব না, নামকরণ করবো তার, ঠিক আছে। আর এখন মডার্ন ট্যাক্সোনমি কিসের উপর ভিত্তি করে করি, মডার্ন ট্যাক্সোনমি একদম প্রপারলি তাকে বাইরে থেকে কেমন দেখতে লাগছে, তার মরফোলজি, ভেতরের অ্যানাটমিক্যাল কী, অ্যানাটমি কী রয়েছে, অঙ্গসংস্থানগুলো কী রয়েছে, তার সেলের স্ট্রাকচার, সেলের গঠন, ডেভেলপমেন্টাল প্রসেস, কীভাবে সে বড় হচ্ছে একদম ভ্রূণ থেকে একদম বড় হওয়া পর্যন্ত, ইকোলজিক্যাল ইনফরমেশান, ঠিক আছে, তার কীভাবে সে মানে নিজেদেরকে আরও পরিবেশের সাথে রেখেছে, নিজেদের ইকোলজি কোন জায়গায় রেখেছে, সব কিছু ইনফরমেশান নিয়ে আমরা কিন্তু তারপরে করি। এখন কিন্তু অনেক বেশি উন্নত, ঠিক আছে, কনভেনশনাল ট্যাক্সোনমি আর মডার্ন
মানে বেসিস অফ মডার্ন ট্যাক্সোনমি কিসের উপর বেস করে, এগুলো কিন্তু মনে রাখো। মডার্ন ট্যাক্সোনমি বেস করে তৈরি হয় যে মরফোলজি, অ্যানাটমি, সেল স্ট্রাকচার, ডেভেলপমেন্টাল প্রসেস, ইকোলজিক্যাল কনফ্লিকশন, ইকোলজিক্যাল ইনফরমেশন, 5টা পার্ট। আর কনভেনশনাল ট্যাক্সোনমি 4টে: ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, CICN, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, মনে থাকবে। তারপরে এই যে আমরা বললাম এই যে এগুলো হচ্ছে ডিফারেন্ট লেভেলের এক একটা করে ট্যাক্সা। স্পিসিস একটা ট্যাক্সা বা গ্রুপ বা আমরা ক্যাটাগরি যা ইচ্ছে বলতে পারি, ইউনিট, এগুলো প্রত্যেকটা একটা করে একক। স্পিসিস একটা ছোট একক বা ছোট ট্যাক্সা, আর কিংডম হচ্ছে বড় ট্যাক্সা। এই যে আমরা এটাকে নিউমোনিক্স অনেক আছে, কিডস, পেপার, ক্যান্ডি, ওভার ফ্রাইড, গ্রিন স্পিনাচ, বা এখানে বলতে পারি কিপ প্লেট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ফাইলামের পরিবর্তে যদি প্লান্ট স্পিসিস হয়, এখানে ডিভিশন হয়, ঠিক আছে, ডিভিশন, ঠিক আছে। তো যত আমরা স্পিসিস, ধরো মানুষের স্পিসিস, তো আমাদের সেম স্পিসিসের মধ্যে যতটা সিমিলারিটি ক্যারি করবে, তোমার আমার মধ্যে যতটা সিমিলারিটি দেখতে, আমাদের অঙ্গসংস্থান, আমাদের কাজকর্ম যতটা সিমিলার, তার ওপরে এইরকম ধরো ম্যামেল, আমরা জেনাস কি, জেনাস আমাদের হোমো ইরেক্টাস, তা হোমো নিয়ান্ডার, মানে হোমো যে আরও যে সমস্ত স্পিসিসগুলো রয়েছে, ঠিক আছে, তাদের সাথে তা আমাদের সিমিলারিটিস অনেক কম হবে। তাহলে এই স্পিসিসের মধ্যে, সেম স্পিসিসের মধ্যে সিমিলারিটি বেশি। যত উপরের দিকে উঠবো তার সিমিলারিটি এক্ষুনি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যখনই ওপরের দিকে উঠছি, এই কমন ক্যারেক্টার আমাদের স্পিসিসের তুমি আমার মধ্যে যতটা কমন ক্যারেক্টার হবে, আমার সাথে অন্য, মানে আমাদের কিংডমেরই অন্য কোনো স্পিসিসের, অ্যানিম্যাল কিংডমে ধরো, এরাও তো অ্যানিম্যাল কিংডম মানে কি, তার মধ্যে তোমার সমস্ত অ্যানিম্যাল পড়ছে, তো তাহলে অ্যানিম্যাল কিংডমে ধরো চিংড়ি মাছ, তার সাথে আমাদের সিমিলারিটিস কি সেম হবে? তাহলে যত উপরের দিকে উঠবো এই ক্যাটাগরির বা ট্যাক্সার, তত আমাদের সিমিলারিটিসগুলো বা কমন ক্যারেক্টার্সগুলো কমবে, আর ওপর থেকে যত নিচেদের দিকে নামবো, তত কমন ক্যারেক্টার্স বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই যে এখানে দেখো এইভাবে আমরা দেখিয়েছি, ঠিক আছে। লোয়েস্ট বা বেসিক ইউনিট অফ ট্যাক্সোনমি কে, স্পিসিস, আর এখানে হাইয়েস্ট ক্যাটাগরি, হাইয়েস্ট ট্যাক্সা হচ্ছে কিংডম। মোটামুটি বোঝা গেছে। দেখো এখানে আমি যেগুলো বলছিলাম, যে যত উপরের দিকে উঠবো, ধরো এখানে সোলানাম, টিউবারেসাম, সোলানাম মেলোজেনা, সোলানাম নিগ্রাম, ঠিক আছে। তো এই যে এগুলো রয়েছে, এইগুলো সব দেখো সোলানাম জেনাসের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আবার এই যে সোলানাম জেনাসের সাথে আরও পিটোনিয়া, ডাটুরা সবাই কি সোলানেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এই সোলানেসি ফ্যামিলি আর কনভালভুলেসি ফ্যামিলি পলিমোনিয়ালস হয়। পলিমোনিয়ালস কী হয়, অর্ডার, ঠিক আছে। আবার পলিমোনিয়াস রোজেলস মিলের ডাইকোল অর্ডার তৈরি করে, মানে এরকম অনেকগুলো নিয়ে আস্তে আস্তে করে আমরা কি, মানে জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখানো আছে, সেরকম এরও প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা পার্ডাস, প্যান্থেরা লিও, ঠিক আছে। এই যে প্যান্থেরার এতগুলো স্পিসিস, ঠিক আছে, এই স্পিসিসের মধ্যে যতটা সিমিলারিটিস, যত উপরের দিকে উঠবো, এরপর প্যান্থেরা ফেলিস, ঠিক আছে। এই প্যান্থেরা ফেলিস সিমিলার, মানে ফেলিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত। যত উপরে উঠবে, ফেলিডি ক্যানিডি ক্যার্নিভোরার অন্তর্ভুক্ত, কার্নিভোরা প্রাইমেটা ম্যামেলের অন্তর্ভুক্ত, ম্যামেল, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, কডাটার অন্তর্ভুক্ত, কডাটা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, আরও, মানে এর সাথে কিন্তু আরও আছে, আমি জাস্ট কিছু কিছু জিনিস নিয়ে রেখেছি, যে এরা মিলে মানে যত উপরের দিকে যাব তত কি বেসিক, মানে কমন ক্যারেক্টার কমছে, দেখতে পাচ্ছ। ধরো কডাটার সঙ্গে অ্যানিলিডা, আর্থ্রোপোডা বা ম্যামেলিয়ার সঙ্গে অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এদের যে সিমিলারিটিস, নিজেদের মধ্যে কমন ক্যারেক্টার যে আছে সিমিলারিটিস, তার থেকে নিশ্চয়ই টাইগ্রিস, পার্ডাস, লিও, এদের সিমিলারিটিস অনেক বেশি হবে, যেরকম আমি বললাম। তাহলে এটা বুঝতে পেরেছো, এখানে আমি সময় নষ্ট করছি না। তো এরপরে আমরা সিস্টেমেটিক ট্যাক্সোনমি, মোটামুটি একটা আইডিয়া হলো, তোমরা এনসিইআরটিটা পড়ো। এরপর সিস্টেমেটিক্স মানে কি, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, সিস্টেমেটিক্যালি আমরা অ্যারেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে ট্যাক্সোনমির যে সমস্ত বেসগুলো আমরা দেখলাম, ট্যাক্সোনমির সাথে যদি আমরা ইভলিউশনারি রিলেশনশিপ, ঠিক আছে, আমরা কীভাবে ইভ্যালুয়েট করছি নিজেদেরকে, সেই ইভলিউশনারি রিলেশনশিপ পরপর যদি দেখি, বা ফাইলোজেনেটিক রিলেশনশিপ দেখি, এই দুটোকে একসাথে কি বলবো না, সিস্টেমেটিক্স, ঠিক আছে। প্রথমের দিকে ক্লাসিফিকেশান কীভাবে করা হতো না, আমাদের ব্যবহারের উপর ভিত্তি করে, ধরো আমরা যাদের থেকে খাদ্য পাচ্ছি, গরু, তারপরে গরুর থেকে দুধ পাচ্ছি, ছাগল, মোষ, এদেরকে একটা মানে ভাবে ক্লাসিফাই করে দিতাম। আবার ধরো ওষুধ পাচ্ছি, নিম পাতা, তুলসী পাতা, এই ধরনের যে সমস্ত কালমেঘ পাতা, এদেরকে একটা একটাভাবে ক্লাসিফাই করে দিতাম, একটা আলাদা আলাদা গ্রুপে। তো এইভাবে আগে করতাম, কিন্তু এখন কিন্তু আমরা ক্লাসিফাই করার মানে পুরোপুরি সিস্টেম, পুরো একদম মডার্ন বেসিসে ট্যাক্সোনমিক্যাল ভিত্তিতে আমরা কিন্তু সব কিছু করি, ঠিক আছে। এবার এই যে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, আমরা 7টা অব্লিগেট ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। আমরা বলেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে র্যাঙ্ক বা ট্যাক্সা,
ঠিক আছে, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম বা ডিভিশন, কিংডম, আমি এগুলো সব আলোচনা করেছি অলরেডি। সব থেকে অর্গানিজম উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটিস, আমি বলেছি স্পিসিসের মধ্যে সব থেকে বেশি সিমিলারিটিস বেশি, ঠিক আছে। তারপর জেনাস, তারপর ফ্যামিলি, যত উপরের দিকে যাবো তত সিমিলারিটিস কম থাকবে। এটা হচ্ছে হাইয়েস্ট ক্যাটাগরি, এটা লোয়েস্ট ক্যাটাগরি, ব্যাস একদম সিম্পল, ঠিক আছে। আমাদের তারপরে এবার আমরা কি দেখবো না, কিছু এনসিআরটিতে কিছু ডেটা দেওয়া আছে, যেমন এগুলো মনে রাখতে হয়, যেমন মানুষের এই কটাই তুমি মনে রাখো, আর কিছু দরকার নেই আপাতত, ঠিক আছে। তাহলে মানুষের কি কি মনে রাখবে? মানুষ আমরা জানি কি, প্রথম সবাই জানি হোমোসেপিয়েন্স মানুষের বিজ্ঞানসম্মত নাম, প্রথম বিজ্ঞানসম্মত নাম মনে রাখতে হবে। এর জেনাস কি? জেনাস তাহলে হোমো, আর স্পিসিস হচ্ছে সেপিয়েন্স, মানে স্পেসিফিক এপিথেট বেসিক্যালি, ঠিক আছে, স্পেসিফিক এপিথেট সেপিয়েন্স, ঠিক আছে। এর ফ্যামিলি কি? মানুষের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, তার অর্ডার প্রাইমাটা, ক্লাস হচ্ছে আমাদের ম্যামেলিয়া মানুষের, আর হচ্ছে এরা ফাইলাম কি না কর্ডাটা, আর ডিভিশন কাদের হয়? যারা হচ্ছে আমাদের প্ল্যান্ট, ঠিক আছে। তো এরপর হাউস ফ্লাই, হাউস ফ্লাই অ্যানিম্যাল, অবশ্যই এরাও সব যত অ্যানিম্যাল সব অ্যানিম্যাল কিংডমের অন্তর্ভুক্ত। তাহলে ফাইলাম আলাদা আলাদা হবে, যেমন কর্ডাটার অন্তর্ভুক্ত ম্যান, আবার আর্থ্রোপোডা সেটা অ্যানিম্যাল কিংডমে অবস্থ, আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত কি হাউস ফ্লাই, ঠিক আছে। আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, ইনসেক্টের মধ্যে পড়ছে ইনসেক্টা, আবার অর্ডার ডিপটেরা, মাসাস মসিডি, আর আমরা জানি হাউস ফ্লাই কি বায়োলজিক্যাল নেম হচ্ছে মুস্কা ডোমেস্টিকা, মুস্কা ডোমেস্টিকা। তাহলে মুস্কা হচ্ছে জেনাস, ফ্যামিলি হচ্ছে মুসিডি, ঠিক আছে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ম্যাঙ্গো, আমরা জানি ম্যাঙ্গিফেরা তার জেনাস, আর অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলি, স্যাপিন্ডেলস হচ্ছে অর্ডার, ডাইকোটিলিডান ক্লাস, আর অ্যাঞ্জিওস্পার্ম। এগুলো সব কিছুর একটা করে সিস্টেম আছে। এখন আমাদের অত সময় নেই, তোমরা জাস্ট যারা মনে রেখে দাও এগুলো, ঠিক আছে। মনে রাখারও সিস্টেম আছে, হুইট, টিটিকাম অ্যাস্টিভাম, টিটিকাম হচ্ছে জেনাস, আর ফ্যামিলি পোয়েসি, আর অর্ডার হচ্ছে পোয়েলস, মনোকোটিলিডান্স আমাদের ক্লাস, আর অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট কিংডমের অ্যাঞ্জিওস্পার্মের অন্তর্ভুক্ত হুইট, ঠিক আছে। আর ডিভিশন, ডিভিশন হচ্ছে এগুলো সব ফাইলাম নয়, কিন্তু ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। দুটো ম্যাঙ্গিফেরা বা হুইট, এদের দুজনেরই ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, বোঝা যাচ্ছে। মোটামুটি ওভারঅল আমরা রিভিশন করলাম একটা, ঠিক আছে। এই যে দেখো এখানে আমাদের কিছু দেওয়া আছে, দেখো এই যে যদি আমি দেখি, স্পিসিস ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জেনাস হচ্ছে ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি অ্যানাকার্ডিয়াসি, অর্ডার স্যাপিন্ডেলস, ক্লাস ডাইকট, অ্যাঞ্জিওস্পার্ম ডিভিশন, আর আমাদের কিংডম হচ্ছে প্ল্যান্টি। এই যে সব থেকে বেসিক ফান্ডামেন্টাল সিমিলারিটিস বেশি থাকে কি, আমাদের সিমিলারিটিস বেশি থাকে সব স্পিসিসের মধ্যে, স্পিসিসে মানে ফিসিসের সিমিলারিটিস বেশি থাকে, যত উপরের দিকে উঠবে সিমিলারিটিস কম থাকবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি একটা ব্যাপার, ঠিক আছে। আর আমাদের মানে আমরা কিন্তু এখন শুধু বায়োলজিক্যাল এন্টিটি দেখে এখন আর ক্যাটাগরাইজ করিনি, আলাদা আলাদা স্বতন্ত্র ভাগ করিনি আমরা, মানে এদের আমাদের এখন সব কিছু মানে এই যে বলছে দিস ক্যাটাগরিজ আর ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটি, অনেক ধরনের বায়োলজিক্যাল এন্টিটি, ওই যে এগুলো বললাম, তার মরফোলজি, অ্যানাটমি, জেনেটিক্যাল কি ডাইভার্সিটি রয়েছে, তার ইকোলজিক্যাল ইনফরমেশান কি, তার এনভায়রনমেন্টাল যে মানে ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা ইভলিউশনারি রিলেশনশিপ সব দেখে করা হয়। শুধুমাত্র মরফোলজিক্যাল এগ্রিগেটস মানে বাইরে থেকে দেখে আমরা কিন্তু করি না এখন কিন্তু সমস্ত কিছু দেখে করা হয়। মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে আশা করছি, ঠিক আছে। তাহলে এইগুলো মনে রেখো, ঠিক আছে। আর এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করো, এই জায়গাটা আমাদের সময় খুব কম, ঠিক আছে। এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করো। আইসিবিএন, তাহলে এটা রুল বুক কিসের? বোটানিক্যাল নোমেনক্লেচার রুল বুক, রুল এখানে সব রুলগুলো লেখা আছে। আইসিজেডএন জুলজিক্যাল মানে প্রাণীদের নামকরণের রুলগুলো লেখা আছে। আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্পর্কে জানছি। এরপরে কি আমাদের এইটুকু জানলাম যে আমাদের যে ট্যাক্সোনমির যে বেসিস, মডার্ন বেসিস আর কনভেনশনাল ট্যাক্সোনমির মেথডগুলো জানলাম কীভাবে করা হয়, ঠিক আছে। আর এই যে সমস্ত কিংডম ফাইলাম এগুলো সব এক একটা করে আলাদা আলাদা ট্যাক্সা, সব ইউনিটগুলো আলাদা আলাদা, এইটা একটা ট্যাক্সা, এটা একটা ট্যাক্সা, এই যে 7টা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি আমরা এগুলো বোঝার জন্য দেখলাম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমি এখানে বললাম কি, সবথেকে লোয়েস্ট মানে সবথেকে বেশি সিমিলারিটিস থাকে হচ্ছে লোয়েস্ট গ্রুপ যেটা, ঠিক আছে। বেসিক ইউনিট যেটা আমাদের ট্যাক্সোনমির সেটা হচ্ছে জেনাস, স্পিসিস, আর হায়েস্ট ক্যাটাগরি হচ্ছে আমাদের কি কিংডম, ঠিক আছে। এই মোটামুটি একটা মনে রেখো, তারপর তোমরা এনসিআরটিটা পড়ো, আশা করছি বুঝতে পারবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এরপরে তোমরা কিন্তু আমাদের SMS মানে কমেন্ট করো বা গ্রুপে লিখতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যেও, অথবা তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য